আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা 71 থেকে 80 পর্যন্ত সমাধান করব। তো সবাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই 10টা জাবেদা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। হ্যাঁ, কেমন? আর আমি যে তোমাদেরকে 130টা জাবেদা শেখাচ্ছিলাম, তো হাঁটি হাঁটি পা করে কিন্তু আমরা প্রায় শেষ করে ফেললাম। একদম শেষের কাছাকাছি চলে এসেছি। তো জাবেদাটা শেখা হয়ে গেলে তোমরা দেখবা যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংটা আসলে কত ইজি একটা বিষয়। হ্যাঁ, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং মূলত কিন্তু আমাদের জাবেদার উপর ডিপেন্ডেন্ট অনেকটাই। হ্যাঁ, তো যা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ভালোভাবে শেখার জন্য অবশ্যই তোমাদের জাবেদাটা ভালোভাবে পারতে হবে। আর এই জাবেদাগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো, এই জাবেদাগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে দেখবে যে তোমরা মানে পুরো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংটা বাংলাটা বুঝতে পারছো এবং পুরো বিষয়টাই কি তোমাদের নলেজের মধ্যে চলে আসবে। তো আমরা চলে যাব পিডিএফ এ। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা যারা এভাবে জুমে আমার কাছে পড়তে চাও সরাসরি, তাদেরকে যে কাজটা করতে হবে, 0171442149, এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। জাস্ট এই নাম্বারে একটা মেসেজ দিবে, দয়া করে কেউ কল দিবে না। তো দেখো, 71 দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই। এখানে বলা হয়েছে ট্রাভেলিং এক্সপেন্স পেইড টাকা 1500। তোমরা অলরেডি জেনে গেছো যে ট্রাভেলিং মানে হচ্ছে কি, ভ্রমণ। আর ভ্রমণ খরচ পরিশোধ করা হলো 1500 টাকা। তো আমি জাবেদাটা আগে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, ট্রাভেলিং এক্সপেন্স ডেবিট 1500, আর ক্যাশ ক্রেডিট 1500 টু রেকর্ড ট্রাভেলিং এক্সপেন্স পেইড। এখানে দেখো, ট্রাভেলিং এক্সপেন্স আমাদের প্রতিষ্ঠানের জন্য হচ্ছে একটা ব্যয়। আর ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন ব্যয়টাকে ডেবিট করতে হয়। আর ক্যাশ আমাদের প্রতিষ্ঠানের হচ্ছে সম্পদ, এখানে সম্পদটা হ্রাস পাচ্ছে, তাই আমাদেরকে কি করতে হবে? ক্রেডিট করে দিতে হবে। বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। ওকে। 72, ক্যাশ পেইড টু অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট টাকা 2000 ফর লিগাল এইড। ওকে, এখানে যেটা বলা হয়েছে বাংলাটা, আইনগত সহায়তা প্রদানের জন্য অ্যাটর্নি জেনারেল উকিলকে 2000 টাকা প্রদান করা হলো। এখন দেখো, তোমরা অনেকেই এই জাবেদাটা সামনে আসার পর আমি যে ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে যে আমরা করব ব্যবসা, আমরা কেন উকিলকে টাকা দিব? দেখো, ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু প্রতিনিয়ত, আমরা চাই না কেউ কোনো মামলা মোকদ্দমায় জড়ায়, চাই কেউ? না স্যার। না। কিন্তু এখন আমাদের গায়ে পড়ে কেউ যদি ঝগড়া করতে আসে, আমাদের তো অবশ্যই কি করতে হবে? মামলা মোকদ্দমা করতে হবে না তখন? তখন তো করতে হবে। আর তখনও তো ধরো আমাদের বিভিন্ন আইনগত সহায়তা প্রয়োজন। ধরো শুধুমাত্র যে মামলা মোকদ্দমা তা কিন্তু না। ধরো তুমি একটা জমি কিনবা বা কোনো সম্পত্তি কিনবা, এখন তুমি তো আসলে জমির ওইটার বিষয় আশয় সবকিছু কাগজপত্র দেখে কি তুমি বুঝতে পারবে? না। তো এই যে দেখো, যে ভূমির যে ধরো এই ধরনের যেসব আইনজীবীরা ধরো আইন কানুন বুঝে বা কিভাবে কি করতে হবে এটা যারা বোঝে, তারা কিন্তু আহ, কি করতে পারবে, এটা বুঝবে। এখন তোমার এই পরামর্শ নেওয়ার জন্য তারা কি তোমাকে ফ্রি ফ্রি পরামর্শ দিবে নাকি তাদেরকে টাকা দিতে হবে? সৈকত, তুমি দাগ দিচ্ছ, দাগ দিও না, কথা বলো। আমাদেরকে টাকা দিতে হবে না? জি স্যার। হ্যাঁ, এই যে টাকাটা দিতে হবে জি এটি স্যার। হচ্ছে কি, আমাদের আইনগত সহায়তা প্রদানের জন্য অ্যাটর্নি জেনারেলকে উকিলকে 2000 টাকা প্রদান করা হলো। তাহলে দেখো, আমরা জাবেদা কি দিব? 72, লিগেল এক্সপেন্স ডেবিট, কারণ এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। আর ক্যাশ, ক্যাশ হচ্ছে কি আমাদের সম্পদ, সম্পদ হ্রাস পাচ্ছে, তাই কি হবে? ক্রেডিট হবে। বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর দেখো 73, স্যালারিজ টাকা, স্যালারিজ অফ টাকা 60,000 পেইড টু এমপ্লয়িজ আফটার ডিডাকশন 10% ট্যাক্স। বলা হয়েছে 10% উচ্ছে কর কর্তনের পর কর্মচারীদের 60,000 টাকার বেতন পরিশোধ করা হলো। এখানে তোমরা অনেকেই প্রশ্ন করবে যে উচ্ছে কর কর্তন জিনিসটা কি? উচ্ছে কর কর্তন বলতে বোঝায়, ধরো তুমি
যেখান থেকে টাকাটা পাচ্ছ সেখান থেকেই যদি করটা মাইনাস করে দেওয়ার পর তোমাকে টাকাটা বাকি টাকা দেয়া হয়, সেটাই হচ্ছে কি উচ্ছে কর কর্তন। ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা বলো? উচ্ছে কর কর্তন কথাটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। স্যার আবার একটু বলেন। আবার একটু বলছি, ধরো তুমি ব্যাংকে টাকা জমা রেখেছো, তুমি দেখবে যে যখন তুমি ইন্টারেস্টটা উঠাতে যাবে তখন তারা একটা ট্যাক্স কেটে রাখে না? জি স্যার। হ্যাঁ, এই যে তারা ট্যাক্সটা কেটে রাখে, এখন দেখো তুমি যে উৎস থেকে টাকাটা পেলে সেখান থেকেই তোমাকে কি করলো, তোমার ট্যাক্সটা কি করে ফেললো, কেটে নিল। মানে যেখান থেকে তুমি সুদটা পাচ্ছ সেখানেই তোমার ওই আয়ের উপর ট্যাক্সটা কি করা হলো, কাটা হলো না? কথা বলো না কেন, আমি আসলে বুঝি না, মানে তোমরা কি জি বুঝে চুপ স্যার। থাকবে? হ্যাঁ, জি এতগুলো স্যার। মানুষ, মানে সেটা স্যার। আমি যখন কোশ্চেন করব তোমাকে তো সেটার তো হ্যাঁ না কিছু বলতে হবে, তাই না? এভাবে চুপ থাকলে তো আমি বুঝলাম না, মানে তোমরা এরকম কেন? যখন তুমি সুদটা যেখান থেকে পাবে ওইখান থেকে কি কেটে নেওয়া হলো না ট্যাক্সটা ওই আয়ের উপর? হ্যাঁ স্যার। জি হ্যাঁ স্যার। জি স্যার। এই যে এটাকে বলা হয় জি, উচ্ছে স্যার। কর কর্তন। বুঝতে আচ্ছা, এখন দেখো বুঝছি এবার। এখানে দেখো যে কথাটা বলা হয়েছে অডিওটা অফ করবে, কথা বলছো দেখে এখন যে অডিও অন রাখবা তা কিন্তু করবা না, অডিও অফ করে দিবে। তারপরে আবার যখন আমি কথা বলতে বলবো কোশ্চেন করব উত্তর দিবে, এটা না হলে তো হবে না। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে ৬০,০০০ টাকা পেইড টু এমপ্লয়িজ আফটার ডিডাকশন 10% ট্যাক্স, মানে 10% উচ্ছে কর কর্তনের পর কর্মীদের ৬০,০০০ টাকা বেতন পরিশোধ করা হলো। দেখো আমাদের স্যালারি এক্সপেন্স কত টাকা? ৬০,০০০ টাকা না? হ্যাঁ স্যার। জি স্যার। ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, অর্থাৎ উচ্ছে কর কর্তন অথবা ট্যাক্স পেয়েবল। এখন দেখো এই ৬০,০০০ টাকার 10% কত টাকা? ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা। তুমি এই টাকাটা কিন্তু কেটে রাখলে, কেটে কিন্তু তোমার কাছে রাখছো কারণ তুমি হচ্ছে প্রতিষ্ঠান। কাটার পর তুমি ওকে কত টাকা দিলে বলো তো? তোমার কর্মচারীকে দিলে কত? ৫৪,০০০ টাকা। ৫৪,০০০ টাকা। এই ৬,০০০ টাকা তুমি নিজের কাছে রাখবে নাকি তোমাকে সরকারকে দিতে হবে? সরকারকে দিতে হবে। সরকারকে দিতে হবে। এই জন্য হচ্ছে ট্যাক্স পেয়েবল, অর্থাৎ ভবিষ্যতে তোমাকে যেহেতু টাকাটা পরিশোধ করতে হবে তাই এটা হচ্ছে ট্যাক্স পেয়েবল, অর্থাৎ এটা তোমার প্রতিষ্ঠানের জন্য কি দায়। তাহলে দেখো স্যালারিস এক্সপেন্স ব্যয় বৃদ্ধি পেল ৬০,০০০ টাকা ডেবিট, ট্যাক্স পেয়েবল ৬,০০০ টাকা দায় বৃদ্ধি পেল তাই ক্রেডিট, ক্যাশ তোমার সম্পদ, সম্পদ হ্রাস পেল তাই ক্রেডিট। বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা বলো। স্যার ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স এটা মানে কি ট্যাক্স উচ্ছে কর কর্তন না, না সেম কথা না, সেম কথা না। একটা হচ্ছে ট্যাক্স প্রদেয় ট্যাক্স আর একটা হচ্ছে উচ্ছে কর কর্তন। এটা দুইটাই আমাদের দায়, তুমি যে কোনো একটা লিখবা, হয় এটা লিখবা না হয় ওটা লিখবা। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর দেখো বলছে 74 salaries of টাকা 20,000 paid to employees after deduction employees contribution of to পিএফ, পিএফ বলতে প্রভিডেন্ট ফান্ড মনে রাখবে 10%, ভবিষ্যতে তহবিলে কর্মীর দান 10% কর্তনের পর কর্মীদের ২,০০০ টাকা বেতন পরিশোধ করা হলো। Salaries of টাকা 20,000 paid to employees after deduction employees contribute to পিএফ প্রভিডেন্ট ফান্ড 10%। এখানে বাংলাটা মনে হয় একটু ঝামেলা লেখা আছে, আমি তোমাদের বুঝাই দিচ্ছি। এখানে ব্যাপারটা বলা হয়েছে যে প্রভিডেন্ট ফান্ডে ২,০০০ টাকা কর্তন করে বাকি টাকা তাদেরকে বেতন পরিশোধ করা হলো। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন দেখো জাবেদাটা ঠিক এরকম, স্যালারিস এক্সপেন্স ২০,০০০ টাকা, ওকে ফাইন। ওর ওইখান থেকে
ওই যে 20,000 টাকা যে স্যালারি পেলো সেখান থেকে সে 2,000 টাকা কি করলো, প্রভিডেন্ট ফান্ডে কি করলো, জমা রাখলো। অর্থাৎ তোমার কাছে জমা রাখলো, কারণ এই প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা তুমি জমা রাখছো এই টাকাটা তুমি তাকে কি করবে, ভবিষ্যতে দিয়ে দিবে। এখন বর্তমানে তুমি ওকে কত টাকা দিলা, মানে সে বেতন পায় হচ্ছে, আমার কথা শোনো, সে বেতন পায় তোমার কাছ থেকে 20,000 টাকা। তার এখান থেকে তুমি 2,000 টাকা ভবিষ্যৎ তহবিলের জন্য কর্তন করে রেখে দিলে। এখন তোমাকে দিতে হলো কত টাকা, 18,000 টাকা। 18,000 টাকা। পুরো বিষয়টা হচ্ছে এইটা, বুঝতে পেরেছো কিনা বলো। জি স্যার। আচ্ছা, তারপর দেখো 75, প্রপার্টি ট্যাক্স পেইড টাকা 1,000, সম্পত্তি কর পরিশোধ করা হলে 1,000 টাকা। তাহলে প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, 76, কন্ট্রিবিউট টাকা 500 টু গণমুক্তি সংঘ ফর স্পোর্টস অ্যারেঞ্জ বাই সংঘ। বলা হয়েছে খেলাধুলা আয়োজনের জন্য গণমুখী সংঘকে 500 টাকা চাঁদা প্রদান করা হলো। ওকে, তাহলে দেখো কন্ট্রিবিউশন এক্সপেন্স 500 আর ক্যাশ কি 500 নরমালি, মানে তুমি যে তোমার যে বিভিন্ন তুমি ব্যবসা প্রতিষ্ঠান থাকলে এলাকার বিভিন্ন সংঘবঙ্গ এসে চাঁদা নিবে না, ধরো খেলা আয়োজন, পূজা আয়োজন, হ্যান ত্যান, এগুলোর জন্য তো কি চাঁদা টাদা নাই, এটা হচ্ছে সেইটা আর কি, এটা তেমন বোঝার কিছু নাই। তারপর দেখো পেইড, আচ্ছা এটা তো বললাম 76, 77, পেইড টাকা 100 টু সাম বেগার্স পেইড ফর চ্যারিটি। হ্যাঁ, এটা আমরা দিতে পারি চ্যারিটি এক্সপেন্স অথবা দিতে পারি কি মিসসেলেনিয়াস এক্সপেন্স। হয় চ্যারিটি এক্সপেন্স দিব, নইলে কি দিব, কথা বলো। স্যার এটা অর্থ কি? চ্যারিটি মানে হচ্ছে দান খয়রাত, কথা বুঝতে পারছো? আর জি, স্যার। মিসসেলেনিয়াস বলতে বিবিধ জি, খরচ। স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ জি যে স্যার। ডেবিট আর ক্যাশ কি হবে, ক্রেডিট। বলো। ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, 78, রাইট অফ ব্যাড ডেট টাকা 2,000 আন্ডার ডিরেক্ট রাইটেন অফ মেথড। ওকে, ডিরেক্ট কোনটা ইনডাইরেক্ট কোনটা এটা আমি তোমাদের পরে বুঝাবো, আপাতত জাবেদাটা বুঝিয়ে দিচ্ছি। অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা বা কুড়ি জিনিসটা কি, এটা তোমাদেরকে আগে বোঝাতে হবে। ধরো তুমি বাকিতে বিক্রি করলে, কমার্সে যারা আছে তারা অবশ্যই বুঝে, আর্টস সায়েন্স থেকে যারা এসেছো তারা তাদেরকে বুঝতে হবে। তুমি ধরো বাকিতে বিক্রি করলে হচ্ছে 1,00,000 টাকা। তোমার কি মনে হয় যে 1,00,000 টাকাই তুমি পেয়ে যাবে, নাকি কিছু না, টাকা মার যাবে? সবাই কি তোমাকে টাকা দিয়ে দিবে? এটা কি না, স্যার। সম্ভব? সবাই কিন্তু তোমাকে টাকা দিবে না। এই যে তুমি বাকিতে বিক্রি করার পর যে পরিমাণ টাকাটা পাবে না, না, এটাকে বলা হয় হচ্ছে ব্যাড ডেটস। কথা কি বুঝতে পেরেছো কিনা বলো। অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা Yes, বা sir. কুরিন বা ব্যাড ডেট ইংরেজিতে। ওকে, তাহলে জি, দেখো স্যার। এখানে যদি 2,000 টাকা বলে দিয়েছে, তাহলে আমাদের কোনো কাহিনীর দরকার নাই। ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল কি ক্রেডিট, এটা সরাসরি অবলোপন পদ্ধতি, তাই আমাদের কি হয়ে গেল, 2,000 থেকে মাইনাস করে দিলাম। তারপর দেখো 79, রাইট অফ ব্যাড ডেট টাকা 2,000 আন্ডার অ্যালাউন্স মেথড। বলেছে ভাতা বা সঞ্চয়ী পদ্ধতিতে অনাদায়ী দেনা অবলম্বন করো 2,000 টাকা। তখন আবার আমাদের যা যা দিতে হবে, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটার একটা অধ্যায় আছে, সেই অধ্যায় বোঝানোর পর তখন আমরা আর কি বিস্তারিত বলবো এটা আর কি। তুমি কারণ এটা ডিটেলস অনেক আলোচনা, তো জাবেদার জন্য এত আলোচনা করা পসিবল না, আপাতত এটা মনে রাখবে। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার অ্যালাউন্স ফর ডাউটেবল অ্যাকাউন্ট, শুধু এটা বাংলা বললে হবে? সঞ্চিতি মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি, আচ্ছা, বুঝতে ঠিক আছে। পেরেছো? আচ্ছা, তারপরে বলেছে মেক অ্যালাউন্স ফর ব্যাড ডেট
টাকা 500, এখানে বলেছে অনাদায়ী দেনা সঞ্চিতি তৈরি করো। তখন তোমার জাবেদা দিতে হবে ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। শেষের এই তিনটা জাবেদা একটু কষ্ট করে মাথায় রাখবে। যখন সরাসরি পদ্ধতি বলবে তখন ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। যখন সঞ্চিতি পদ্ধতি বলবে তখন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হবে ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল হবে ক্রেডিট। আর যখন সঞ্চিতি করতে বলবে তখন হবে ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি কেউ বুঝতে না পারো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।